সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। আমাদের সমাজে নিঃসন্তান দম্পতিদের সংখ্যা কিন্তু কম নয়। স্রষ্টার অমূল্য উপহার সন্তান না পেয়ে তারা শরণাপন্ন হন অ্যাডপশন সেন্টারগুলোর, আর সেখান থেকে দত্তক নেন পালিত সন্তান। আমাদের আজকের গল্পটি সম্প্রতি মুক্তি পাওয়া ডিয়ার মা নামের একটি সিনেমার কাহিনী নিয়ে, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। এখানে আমরা দেখতে পাবো একটি পালিত কন্যা শিশুর নিজের বায়োলজিক্যাল মা এবং পালক মা এর সম্পর্কের ভেতরের মিথস্ক্রিয়া কিভাবে তার মানসিক ভাবধারাকে নিয়ন্ত্রণ করে। IMDb-তে 8.7 পাওয়া এই সিনেমাটি মূলত যারা একটু ডিপ থটের সিনেমা পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ থাকবে। ক্লাস 7-এ পড়া সোহিনী মিত্র নামের একটি মেয়ে হারিয়ে গেছে। সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি খোঁজ নিয়ে দেখা গেছে সেদিন স্কুলেও সে যায়নি। সোহিনীকে আদর করে তার মা ডাকত ঝিমলি নামে। ঝিমলির মা বৃন্দা মিত্র নিজেই থানায় এসে অফিসার ইনচার্জ নন্দীর কাছে অভিযোগ দায়ের করেন। সেদিন তার ড্রাইভারের ছুটি ছিল। কথা ছিল তাদের প্রতিবেশী এবং ঝিমলির ক্লাসমেটের গাড়িতে করে সে স্কুলে যাবে, কিন্তু সেদিন বাসা থেকে বের হলেও সেই বান্ধবীর গাড়িতে সে যায়নি। বৃন্দা সেদিন অফিস থেকে ব্যাংকে কাজ শেষ করে বাসায় এসে দেখে ঝিমলি ফেরেনি। ঝিমলির কাছের বান্ধবীদের ফোন করে কোনো খবর না পেয়ে যোগাযোগ করে বৃন্দার ভার্সিটির প্রফেসর মিস্টার চ্যাটার্জি এর কাছে। মিস্টার চ্যাটার্জি মূলত তাদের খুব কাছের ফ্যামিলি ফ্রেন্ড। বৃন্দা এবং তার স্বামী দুজনেরই প্রফেসর ছিলেন এই ভদ্রলোক। তাকে নিয়ে ঝিমলির স্কুলে গিয়ে যখন তিনি শিওর হন যে ঝিমলি স্কুলে নেই, তারপরই পুলিশের কাছে চলে আসেন বৃন্দা। তবে বৃন্দা সচেতনভাবে পুলিশের কাছে কিছু কথা এড়িয়ে যায়। পুলিশকে সে জানায়নি ঝিমলি আসলে তার নিজের মেয়ে নয়, পালিত মেয়ে। বৃন্দার স্বামী ছিল অর্ক, ভীষণ মেধাবী কিন্তু আমোদে প্রকৃতির একটি ছেলে। একসাথে পড়াশোনা করে বৃন্দা যোগ দেয় একটা স্টার্ট আপ কোম্পানিতে, আর অন্যদিকে অর্ক মেতে থাকত শিল্প সাহিত্য, আড্ডা, ঘোরাঘুরি আর দাবা খেলা নিয়ে। অর্থাৎ সংসার চলত বৃন্দার টাকাতেই। তবে অর্কর খুব ইচ্ছে ছিল তাদের নিজেদের একটা সন্তান থাকবে, কিন্তু নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে বৃন্দা সন্তান নিতে চাইতো না। তাদের স্টার্ট আপের যে অবস্থা, এই অবস্থায় প্রেগন্যান্ট হলে সে নিজের কাজে মন দিয়ে করতে পারবে না। বৃন্দা মনে করত অর্ক সারাদিন বাসায় একা থাকে, তাই নিজের লোনলিনেস কাটানোর জন্য সে সন্তান চাইছে। বৃন্দা অর্কর এই বাস্তবতা থেকে দূরে থাকার স্বভাব একদমই পছন্দ করত না। অর্ক এমনিতে কোনো চাকরি বাকরি না করায় সংসারের পুরো উপার্জনটাই আসতো বৃন্দার হাত ধরে। এই অবস্থায় একটা বাচ্চা হবার ধকল সামলে ঠিকভাবে নিজের ক্যারিয়ারে এগুতে পারবে না সে। এই বাচ্চার ইস্যু ছাড়া তাদের মধ্যে আর কোনো বিভেদ ছিল না। এভাবে তাদের মধ্যে দিন কেটে যাচ্ছিল। অতপর তারা সিদ্ধান্ত নিয়েছিল একটি বাচ্চা অ্যাডপ্ট করার বা দত্তক নেয়ার। একটি অ্যাডপশন সেন্টার থেকে ফুটফুটে একটি মেয়ে সন্তানের দায়িত্ব নেয় তারা। এতে অবশ্য বৃন্দার থেকে অর্করই আগ্রহ ছিল বেশি। মেয়েটির নাম দেয় তারা সোহিনী মিত্র, ডাকনাম ছিল ঝিমলি। বাচ্চাটিকে নিয়ে সবসময় মেতে থাকতো অর্ক, তবে বৃন্দা ছিল কিছুটা রিল্যাক্ট্যান্ট। বৃন্দা নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকতো। তার ফলও সে পায়, সেই স্টার্ট আপ কোম্পানির ফাউন্ডার হয়ে যায় বৃন্দা, অর্থাৎ অর্ধেক শেয়ারের মালিক বনে যায়। আর অর্কর ঝিমলিকে আদর করা দেখে শান্তি পেত সে। অর্ক মানুষটা ছিল বেশ অদ্ভুত। ডিজিটাল ক্যামেরার যুগেও সে ছবি তুলত তার পুরাতন SLR ক্যামেরা দিয়ে। তারপর ছবিগুলোর নেগেটিভ নিজের হাতে প্রসেস করে ছবি ওয়াশ করত। সে বিশ্বাস করত অন্যান্য ছবি থেকে এই ছবিগুলো কিছুটা আলাদা, কারণ এই ছবিতে মানুষের স্পর্শ রয়েছে। হিউম্যান টাচ এই ছবিগুলোকে অন্যদের থেকে করে দিয়েছে স্বতন্ত্র। যেদিন অর্ক থাকবে না সেদিন এই ছবিগুলো শুধু স্মৃতি হয়ে থাকবে যে তা নয়, এর পাশাপাশি এই ছবিগুলোতে চিরকালের জন্য থেকে যাবে অর্কর স্পর্শ। ওরা তিনজন প্রচুর ঘুরতে যেত। তবে বৃন্দা যখনই ছোট্ট ঝিমলিকে নিয়ে আবেগ দেখাতো, তখন অর্ক কৌশলে বৃন্দাকে খোঁচা দিয়ে কথা বলতো। অর্কর ধারণা ছিল বৃন্দা নিজের ক্যারিয়ার থেকে ঝিমলিকে বেশি ভালোবাসে না। হয়তো নিজের একটা সন্তান না পাওয়ার আকুতি অর্কর ভেতরে সবসময় কাজ করত। অ্যাডপশন সেন্টারগুলোর নিয়ম হলো পালিত বাচ্চা 5 বছর হবার পর তাকে জানাতে হবে যে সে তাদের নিজের বাচ্চা নয়। বড় হয়ে অনেক বাচ্চা যখন জানতে পারে তারা পালিত, তখন অনেকে ভীষণ মেন্টাল শক পায়। তাই ছোটবেলা থেকেই অল্প অল্প করে তাদের জানানোর নিয়ম। সেই সূত্র ধরে ঝিমলিকেও জানানো হয় তার পিতামাতার সঙ্গে তার কোনো ব্লাড রিলেশন নেই। যা আছে সেটা হলো হৃদয়ের সম্পর্ক বা হার্ট রিলেশন।
তবে ছোট্ট ঝিমলি এসব কিছু তখন বুঝতে পারে না। তবে অর্কর জন্য সেদিনটা অনেক কষ্টকর ছিল। সে ভেবেছিল ঝিমলিকে কখনোই জানতে দেবে না যে সে তার আসল বাবা নয়, তবে নিয়ম যেটা সেটা তো মানতেই হবে। তবে বৃন্দার ক্ষেত্রে ব্যাপারটা এমন ছিল না। একদিন সে দেখা করেছিল তার ভার্সিটির প্রফেসর মিস্টার চ্যাটার্জির সঙ্গে। তাকে সে জানিয়েছিল ঝিমলির প্রতি মাতৃত্বের অনুভূতিটা তার মধ্যে কেন যেন আসে না, শুধুমাত্র অর্কর আগ্রহই যেন তাদের বাচ্চা দত্তক নেওয়া হয়েছে। অর্ক খুব আগ্রহ করে নিজের মতো করে ঝিমলিকে বড় করেছিল, নিজের হাতে দাবা খেলা শিখিয়েছিল সে। এরকমই একদিন মেয়ের সঙ্গে দাবা খেলতে খেলতে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায় অর্ক। অর্কর এই হঠাৎ মারা যাওয়া ঝিমলি আর বৃন্দা দুজনের জীবনেই নামিয়ে আনে ভয়ঙ্কর আঘাত। বৃন্দা শুরুতে বুঝতে পারছিল না কিভাবে ঝিমলিকে বড় করবে। শুরুর দিকে ঝিমলিকে স্কুলে দিয়ে আসতেও ভুলে যেত সে। বাচ্চা পালনে বৃন্দার অপটুতা আর বাবার মৃত্যুর শোকে অসুস্থ হয়ে যায় ঝিমলি। তখন ঝিমলিকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যায় বৃন্দা, সুস্থ করে তোলে তাকে। আবার একইভাবে বৃন্দা অসুস্থ হলে তার টেক কেয়ার করত ঝিমলি। তাদের বাসায় কাজ করত নির্মলা নামের একজন কাজের মহিলা। বৃন্দা একদমই সাংসারিক না হলেও অর্কর মৃত্যুর পর ঠিকই ঝিমলির মা হয়ে উঠেছিল সে। ফিরে আসা যাক বর্তমানে। পুলিশ স্কুলে খোঁজ নিয়ে নিশ্চিত হয় ঝিমলি সেদিন স্কুলে যায়নি। তারা কাজের মহিলা বৃন্দার বাবা মা অর্থাৎ ঝিমলির নানা নানির সঙ্গে আলাদা করে কথা বলে। বৃন্দা চাইছিল পুলিশ এত কথাবার্তা না বলে সরাসরি ঝিমলিকে খোঁজার মিশনে নেমে যাক, কিন্তু ওসি নন্দী সবকিছু প্রসিডিউর অনুযায়ী করতে চাইছিলেন। তিনি যখনই জানতে পারেন যে ঝিমলি অ্যাডপ্টেড চাইল্ড, তখন তিনি সেই অ্যাডপশন সেন্টারের একজন কাউন্সিলরকে ডেকে আনেন এটা তদন্ত করার জন্য যে বৃন্দার দ্বারা ঝিমলির টেক কেয়ারের কোনো নেগলিজেন্স হয়েছিল কিনা, অর্থাৎ কোনো অবহেলা হয়েছিল কিনা। এরই মধ্যে পুলিশের একটি দল ঝিমলির দাবার স্কুলে যায়। সেখানে তার সবচেয়ে কাছের বান্ধবীর সঙ্গে পুলিশ কথা বলে। মেয়েটি জানায় প্রতিদিন স্কুল শেষ করে ঝিমলি এখানে বিকেল পর্যন্ত দাবা খেলত। সবসময় সে তার বান্ধবীদের সাথে তার বাবার স্মৃতিগুলো নিয়ে গল্প করত, তবে মায়ের কথা তেমন একটা বলতো না। মাঝে মাঝে সে সিঁড়ির ধারে লুকিয়ে বসে কাঁদত, বিশেষ করে তার বাবা মারা যাওয়ার পরের সময়গুলোতে। শেষ কয়েক সপ্তাহ ঝিমলি একটু অন্যরকম আচরণ করেছিল। একবার বৃষ্টির দিনে ঝিমলি প্রায় 4 ঘন্টা পর চেস ক্লাবে এসেছিল আর সবাইকে বলেছিল তার মা তাকে নামিয়ে দিয়ে গেছে। যদিও ঝিমলির বান্ধবী ধরতে পেরেছিল কথাটা মিথ্যা, কারণ আগের দিনই ঝিমলি তাকে বলেছিল তার মা 4 দিনের অফিসিয়াল ট্যুরে হায়দ্রাবাদ যাচ্ছেন। পুলিশ আবার বাসায় এসে এই তথ্যটা ভেরিফাই করে এবং জানতে পারে আসলেও সেই সময়টায় বৃন্দা হায়দ্রাবাদে অফিসের কাজে গিয়েছিলেন। বৃন্দা ল্যাপটপ থেকে তার বোর্ডিং পাসটাও অফিসার নন্দীকে দেখান। অর্থাৎ তারা এতটুকু বুঝতে পারে যে ঝিমলি কারো সঙ্গে দেখা করার জন্য বের হয়েছিল এবং সে ব্যাপারটা ধামাচাপা দিতেই মিথ্যে বলেছিল বান্ধবীর কাছে। পুলিশ সেই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের সিসি ক্যামেরার ফুটেজ চেক করে ঝিমলিকে লিফট থেকে বের হয়ে রাস্তায় যেতে দেখলেও একটা ব্লাইন্ড স্পট থেকে তাকে আর খুঁজে পায় না। অর্থাৎ ঝিমলি বাসা থেকে বের হয়েছিল ঠিকই, কিন্তু তারপর এমন একটা জায়গা থেকে হারিয়ে গেছে যে জায়গাটা সিসি ক্যামেরায় কভার করে না। এর মধ্যে ঝিমলির মোবাইলটা সাইলেন্ট অবস্থায় তার বেডরুমে পাওয়া যায়। অর্থাৎ সে নিজের মোবাইল বাসাতে রেখেই বের হয়ে গিয়েছিল। সেই মোবাইলটা পুলিশ ফরেন্সিক অ্যানালাইসিস করে দেখতে পায় ঝিমলি শেষ কয়েক সপ্তাহ একটা নাম্বারে অনেক বেশি সময় ধরে কথা বলতো, আর সেই নাম্বারটা তার মোবাইলে মা নামে সেভ করা ছিল। পুলিশ তাদের লিস্টে দেখেছে সেই নাম্বারটা আসলে অহনা নায়ার নামের একজন মহিলার। অহনা নামটা শুনেই বৃন্দাসহ রুমের সবাই যেন চমকে ওঠে। আসলে এই অহনাই হলো ঝিমলির বায়োলজিক্যাল মাদার। আসলে ঝিমলির বাবা মারা যাওয়ার পর থেকে বৃন্দা প্রথম থেকে নিজেকে ঠিক মা হিসাবে মেলে ধরতে পারেনি। অর্কর অভাব ফিল করতে করতে ঝিমলির মনে প্রশ্ন জাগে, ওর আসল মা থাকলে কি এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারত কিনা। সেই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করে একসময় ঝিমলি। অর্ক মারা যাওয়ার পর অর্কর সম্পত্তি যাতে ঝিমলি পায় সেজন্য একজন আইনজীবীকে বাসায় এনেছিল বৃন্দা। সেই আইনজীবীর কাছে থাকা ফাইলের মধ্যে সবার অগোচরে ঝিমলির কৌতূহলী মন খুঁজে নেয় আশ্রমে দেয়া তার প্রথম টিকা কার্ড। সেই কার্ডে সে দেখতে পায় তার জন্মের সময়ে নাম রাখা হয়েছিল পূজা নায়ার, আর তার আসল মায়ের নাম অহনা নায়ার। ঝিমলি বৃন্দাকে ডাকত মাম্মাম বলে। মা কথাটা কখনো সে কাউকে বলতে পারেনি। নিজের বায়োলজিক্যাল মাদারকে খুঁজে পেতে তাই মরিয়া হয়ে ওঠে ঝিমলি। সে তার সেই অ্যাডপশন হাউসে চলে যায় আর সেখানকার একজন সিস্টারের কাছে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে। ঝিমলি সেখানে থাকা ডকুমেন্টস থেকে জানতে পারে তার আসল মা অহনা এখন আমেরিকায় থাকে। ঝিমলির অনুরোধে সেই সিস্টার
অহনাকে খবর পাঠায়। এরপর থেকে ঝিমলি প্রতিদিন সেই আশ্রমে গিয়ে অপেক্ষা করত তার মায়ের আসার জন্য। একসময় তার অপেক্ষাকে সত্য প্রমাণ করে আমেরিকা থেকে বর্তমান স্বামীকে নিয়ে আশ্রমে চলে আসে অহনা নায়ার। নিজের আসল মাকে দেখে বিগলিত হয়ে যায় ঝিমলি। মায়ের আদর পেয়ে ভুলে যায় এই মাই ছোটবেলায় তাকে অ্যাডপশন সেন্টারে রেখে চলে এসেছিল। স্বভাবতই বায়োলজিক্যাল মা হওয়াতে ঝিমলির সাথে অহনা নায়ারের অনেক মিল ছিল, সেটা যেমন চেহারার দিক থেকে তেমনি স্বভাব এবং পছন্দের দিক থেকেও। ঝিমলির বই পড়তে ভালো লাগতো। অহনা ঝিমলিকে একটা বুক স্টোরে নিয়ে ঘুরে বেড়ায় আর নতুন একটা বই কিনে দেয় যেটা ঝিমলির খুব পছন্দ ছিল। বুক স্টোরে ঘুরে তার এতটাই ভালো লাগে যে সে বৃন্দাকে ফোন করে বলে, মাম্মাম আমি আর তুমি একদিন এই বুক স্টোরে ঘুরতে যাব। তবে বৃন্দার এসব ভালো লাগতো না। সে ঝিমলিকে বলে, তুমি যে বইটা কিনতে চাও সেটা আমাকে বলো, আমি অ্যামাজনে অর্ডার করে দেব, খামোখা বুক স্টোরে যাওয়া লাগবে না। তো বুঝতেই পারছেন পালক মায়ের সঙ্গে মানসিকতার দূরত্বের কারণে ঝিমলি তার আসল মায়ের দিকে আকৃষ্ট হচ্ছিল। অহনা তার স্বামী সাগরের সঙ্গে ঝিমলিকে পরিচয় করিয়ে দেয়। সাগরের কাছ থেকে আমরা জানতে পারি অহনা আর কখনোই মা হতে পারবে না। তাই অ্যাডপশন হাউস থেকে যখন তারা মেসেজ পেল ঝিমলির, তখন তারা সিদ্ধান্ত নেয় দেশে এসে ঝিমলির সঙ্গে দেখা করবে। তবে তারা এটাও জানে ব্যাপারটা আইনগতভাবে অবৈধ, অর্থাৎ একবার অ্যাডপশন হয়ে গেলে আসল মা আর তার সন্তানদের সঙ্গে দেখা করতে পারে না আইন অনুযায়ী, তার লিগ্যাল গার্জিয়ান অর্থাৎ দত্তক মা বাবার সম্মতি ছাড়া। তাই ঝিমলি এরপর থেকে তার মা অহনার সঙ্গে বৃন্দাকে না জানিয়েই দেখা করতে থাকে। এটা নিয়ে ঝিমলি মাঝে মাঝে আত্মদ্বন্দ্বে ভুগত। তার কাছে মনে হতো সে তার পালক মা বৃন্দার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। সেজন্য সে একবার তার স্কুলের সিস্টারের সঙ্গেও কথা বলে এবং কনফেশন করে। ঝিমলি ধীরে ধীরে উদাস হয়ে পড়তে থাকে। স্কুলে বাসায় সবখানে কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকা শুরু করে সে। তারপর একদিন সেই ছোট্ট মেয়েটির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বৃন্দাকে সে ডেকে জানিয়ে দেয় তার আসল মায়ের সঙ্গে দেখা হয়েছে আর সে তার আসল মায়ের প্রতি ভালোবাসা অনুভব করছে। এ কথা শুনে ভয়ঙ্কর রেগে যায় বৃন্দা। সে কখনো ভাবতেই পারেনি জীবনের এই পর্যায়ে এসে তাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সে ঝিমলিকে বোঝানোর চেষ্টা করে যে অহনা ছোটবেলায় ঝিমলিকে রেখে চলে গিয়েছিল। অনাথ আশ্রম থেকে অর্ক আর বৃন্দা তাকে দত্তক না নিয়ে আসলে ঝিমলির জীবনটা কষ্টে পতিত হতো। মানসিক প্রেসারে বৃন্দা অসুস্থ হয়ে পড়ে। ঝিমলিও তার মায়ের সঙ্গে দেখা করার অনুমতি না পেয়ে আরও বিগড়ে যেতে থাকে। বৃন্দা একসময় মনে করে ঝিমলির সাথে তার আরও বেশি সময় কাটানো প্রয়োজন। সারা জীবন নিজের ক্যারিয়ারের কথা ভেবে 8-10টা সাধারণ মায়ের মতো ঝিমলির সাথে সময় কাটানো হয়নি তার। সে ঝিমলিকে এরপরে অফার করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার, লন্ডনে ভ্যাকেশন কাটানোর, কিন্তু ঝিমলি রাজি হয় না। সে কলকাতা ছেড়ে যেতে চায় না, কারণ তার আসল মা অহনা কলকাতাতে আছে। এর মধ্যে হঠাৎ বৃন্দার চোখ পড়ে সেই বইটার উপর যেটা অহনা ঝিমলিকে কিনে দিয়েছিল। সে বুঝতে পারে ঝিমলি ইতিমধ্যেই অহনার সাথে অনেকটাই ইনভলভড হয়ে গেছে। রাগে সে নিজের ঘরে খাবার নিয়ে চলে যায়। পরে ঝিমলি বৃন্দার রাগ ভাঙাতে গেলেও দরজা খুলে না সে। ঝিমলি রেগে তাদের ছবি থেকে বৃন্দার অংশ ছিঁড়ে নিজের ঘরে চলে যায়। পরদিন ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করার সময় আবারও বৃন্দার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আসে ঝিমলি, কিন্তু বৃন্দার দিক থেকে উষ্ণতা না পাওয়ায় ঝিমলি রেগে চলে যায়। মা মেয়ের সম্পর্কের অবনতির মাঝে অহনার সাথে ঝিমলির সম্পর্ক আরও হৃদ্যতাপূর্ণ হতে থাকে। বৃন্দা খেয়াল করে প্রতিদিন স্কুল ছুটির পর চেস ক্লাবে তাকে নামিয়ে দিয়ে আসে অহনা। এটা নিয়ে তাদের বাসায় মা মেয়ের কলহ শুরু হয়। এভাবেই চলে আসে সেই দিনটি যেদিন হারিয়ে গিয়েছে ঝিমলি। সেদিন সকালে ড্রাইভারকে ছুটি দিয়েছিল বৃন্দা। তার প্ল্যান ছিল মেয়েকে নিজেই স্কুলে নামিয়ে দিয়ে আসবে সে, কিন্তু ঝিমলি যেতে অস্বীকৃতি জানায়, কারণ সেদিন তার মা অহনার সঙ্গে তার স্কুলে যাবার কথা ছিল। এটা শুনে ভীষণভাবে রিয়্যাক্ট করে বৃন্দা। আর ঝিমলি তার পালক মায়ের এরকম জেলাসিপূর্ণ কর্মকাণ্ডের জন্য তাকে বলে বসে জাজমেন্টাল। বৃন্দার মাথায় আসে না কিভাবে এত বছর লালন পালন করার পরেও এরকম একজন মহিলার প্রতি তার মেয়ের ভালোবাসা জন্মালো, যে কিনা নবজাতক অবস্থায় তাকে অনাথ আশ্রমে রেখে বিদেশে চলে গিয়েছিল। তবে বৃন্দার কোনো কথাই তার মায়ের প্রতি ভালোবাসা কমাতে পারে না, বরং ঝিমলি তার মা অহনাকে ডিফেন্ড করতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে বৃন্দা আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর ঝিমলিকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। শুধু তাই নয়, ঝিমলির রুমে গিয়ে ক্যাবিনেট থেকে সব জামা কাপড় বের করে ছুঁড়ে ফেলে বিছানায়। এক পর্যায়ে ঝিমলি নার্ভ ধরে রাখতে না পেরে শুধুমাত্র তার মায়ের কিনে দেয়া বইটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এটাই ছিল মূলত সকালের ঘটনা।
আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলে বৃন্দা বুঝতে পারে কি ভুল করে ফেলেছে সে। ঝিমলি বাড়ি না ফেরায় থানায় রিপোর্ট করে সে। এখন অবশ্য পুলিশের কাছে সব ঘটনা বলে দেয় বৃন্দা। অনাথ আশ্রম থেকে একজন কাউন্সিলরও আসে, যিনি ঝিমলি হারিয়ে যাওয়ার ব্যাপারে সম্পূর্ণভাবে বৃন্দাকে দোষারোপ করেন, কারণ বৃন্দার উগ্র মেজাজের কারণে ঝিমলি বাড়ি থেকে বের হয়ে গেছে। এসব নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া লেগে যায়, যার ফলশ্রুতিতে উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন বৃন্দার বাবা। পুলিশের এসআই ভাবতে থাকে হতে পারে বৃন্দা নিজেই তার মেয়েকে লুকিয়ে রেখেছে অহনাকে ফাঁসানোর জন্য, কিন্তু অফিসার নন্দী এই সম্ভাবনা উড়িয়ে দেন। এরকমটা হলে শুরুতেই বৃন্দা অহনার কথা বলতো। বৃন্দার বিশ্বাস ছিল ঝিমলি তার সঙ্গে রাগ করে আর যাই করুক অহনার সাথে চলে যাবে না। এজন্যই অহনার কাছে খোঁজ না নিয়ে সে চলে গিয়েছিল পুলিশ স্টেশনে। আমরা দেখতে পাই আসলেও তাই হয়েছিল। ঝিমলিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার পর সে বাসা থেকে বের হয়ে ফায়ার স্কেপের সিঁড়ি দিয়ে উঠে যায় ছাদে। সেখানে কাঁদতে কাঁদতে ক্ষুধা তৃষ্ণায় একসময় ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় প্রেম করতে বিল্ডিংয়ের একটা কাপল ছাদে উঠলে তাকে দেখে ফেলে এবং সবাইকে ডেকে জানায়। সেই রাতেই সব প্রতিবেশীরা মিলে বাড়িতে দিয়ে আসে ঝিমলিকে। ঝিমলি আসার পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরই মাঝে পুলিশের কাছ থেকে ঝিমলি হারিয়ে যাবার খবর পেয়ে অহনা নায়ারও চলে আসে বৃন্দার বাড়িতে। সে করজোরে ক্ষমা চায় বৃন্দার কাছে। আসলে কলেজে থাকতে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল অহনা। প্রেগনেন্ট হয়ে পড়েছিল সে। ব্যাপারটা বুঝতে পারেনি। যতদিনে বুঝতে পারে ততদিনে অ্যাবর্শনের আর কোনো উপায় ছিল না। ফলে জন্ম নেয় ঝিমলি। কিন্তু এরপর তার সেই বয়ফ্রেন্ডও ভেগে যায়, আর পরিবার থেকে অহনাকে চাপ দেয়া হয় বাচ্চাটিকে অনাথ আশ্রমে দেয়ার। কলেজ পড়ুয়া কিশোরী অহনা নায়ার সেই পরিস্থিতিতে আর কী বা করতে পারত, তার নারী ছেঁড়া ধনকে বিসর্জন দেয়া ছাড়া। অহনাকে তার পরিবার এরপর পাঠিয়ে দেয় আমেরিকায়। সেখানে সাগরকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করেছিল সে। বিয়ের পরেই জানতে পারে তার পক্ষে আর মা হওয়া সম্ভব নয়। তাই হয়তো ঝিমলির কথা শুনে ফিরে আসার লোভটা সম্বরণ করতে পারেনি সে। চোখের সামনে নিজের মেয়েকে দেখে অন্যরকম এক ভালোবাসা অনুভব করেছিল সে। কিন্তু এখন সে বুঝতে পারছে কাজটা ঠিক হয়নি তার। পুলিশ অবশ্য বৃন্দায়ের কাছে জানতে চায় অহনার বিপরীতে সে কোনো মামলা করতে চায় কিনা, কারণ আইন অনুযায়ী দত্তক দেবার পর নিজের সন্তানের সঙ্গে দেখা করা সম্পূর্ণ বেআইনি। তবে বৃন্দা কোনো অভিযোগ করে না। আস্তে আস্তে সবাই চলে যায়। আজকের ঘটনাটা বৃন্দাকে যেন নতুনভাবে জীবনকে উপলব্ধি করতে শেখায়। দাবা খেলায় একটা ব্যাপার আছে যাকে বলে পন রেজারেকশন। আপনারা যারা দাবা খেলেন তারা জানেন, সৈন্য চলতে চলতে যখন একদম শেষ মাথায় গিয়ে পৌঁছায় তখন আপনি চাইলে দাবা বোর্ডে সেই সৈন্যের বদলে যে কোনো একটা খাওয়া গুটি পুনরায় জীবিত করতে পারেন। অর্ক বেঁচে থাকতে সবসময় বৃন্দাকে বলতো, যখন তুমি চলতে চলতে শেষ সীমানায় পৌঁছে যাবে, যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে, তখন এই পন রেজারেকশনের মতো নিজেকে বদলে নেবে। পরদিন থেকে বৃন্দা যেন সেভাবেই বদলে যায়। সকালে ঝিমলিকে ঘুম থেকে উঠিয়ে দেয় সে। ঝিমলিকে অবাধ স্বাধীনতা দেয়, বলে দেয় সে চাইলেই তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে। ঝিমলি তার ফোনে অহনার ছবি স্ক্রিন সেভার হিসাবে সেভ করে। বিকেলে তার মায়ের সাথে ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। রাতে আবার ঠিকই বাড়ি ফিরে আসে, মন ভরা খুশি নিয়ে। বৃন্দার বাড়ির কাজের মহিলা নির্মলা দি অনেকদিন ধরেই এক আত্মীয়ের চিকিৎসার জন্য টাকা চাচ্ছিলেন। বৃন্দা সেদিন অফিসে যাবার সময় তাকে 2 লক্ষ টাকার চেক উপহার দিয়ে যান। বৃন্দা আগে কখনোই নিজের পছন্দের ওপর অন্য কারো পছন্দ প্রশ্রয় দিত না। তার স্যার মিস্টার চ্যাটার্জির সাথে খেতে গেলে সবসময় নিজের পছন্দের খাবার অর্ডার করত। তবে আজ সে অর্ডার করে তার স্যারের পছন্দের খাবার। অহনা যতদিন কলকাতায় থাকে প্রতিদিন সময় দেয় ঝিমলিকে, তারপর চলে যায় আবার তার গন্তব্য আমেরিকায়। এই কদিনে নিজের মায়ের সঙ্গে থেকে এক অদ্ভুত কৃতজ্ঞতা বোধ জন্মে ঝিমলির মাঝে। ছোটবেলায় তার মা তাকে রাখতে পারেনি, এরপর থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তাকে মানুষ করেছে বৃন্দা। আবার এখন যখন সে তার মাকে খুঁজে পেল, তখনও বৃন্দা তার সঙ্গে ঝিমলিকে মিশতে দিল। তাই তার মা আমেরিকায় চলে যাবার পর ঝিমলি চিঠি লিখে তার পালক মা বৃন্দাকে জানিয়ে দেয় এখন থেকে সে আর বৃন্দাকে মাম্মাম বলে ডাকবে না, মা বলেই ডাকবে। আসলে শুরু থেকে বৃন্দার বাচ্চা নেয়ার প্রতি অনীহা ছিল। শুধুমাত্র স্বামীর আগ্রহে তারা ঝিমলিকে দত্তক নিয়েছিল, কিন্তু কখনোই সে ঝিমলির মা হয়ে ওঠার চেষ্টা করেনি। সবসময় নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থেকেছে সে, আর তার ফল অনুযায়ী নিজের কোম্পানির অর্ধেক শেয়ারের মালিকও হয়ে যায় সে। যতদিন তার স্বামী অর্ক বেঁচে ছিল, ঝিমলি নিজের পরিবারের অভাব বোধ করেনি, কিন্তু অর্ক মারা যাবার পর থেকেই ঝিমলির মনে নিজের আপন মা বাবার অভাব বোধ করা শুরু হয়।
শুরুতে ঝিমলির প্রতি মাতৃত্বের ফিলিংস না আসলেও পরে বৃন্দা বুঝতে পারে এই বিশাল পৃথিবীতে ঝিমলিই একমাত্র তার অবলম্বন। তাই ঝিমলি তার আসল মাকে খুঁজে পেলে ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে বৃন্দা। সে ঝিমলিকে হারানোর কষ্ট অনুভব করতে চায়নি। বৃন্দা চাইছিল ঝিমলিকে নিজের গণ্ডির মধ্যে আটকে রেখে তার আসল মায়ের থেকে দূরে রেখে তাকে সরিয়ে আনতে সেই সম্পর্ক থেকে। কিন্তু একসময় সে বুঝতে পারে মানুষের মন হলো পাখির মতো, যত জোরে তাদেরকে চেপে রাখবে সে তত চেষ্টা করবে হাতের মুঠো থেকে পালিয়ে যাবার। আর যদি আদর করে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় তাহলে একদিন সারা পৃথিবী ঘুরে হলেও সে নিজের ঘরে ফিরে আসবে। এই বুঝটা আসার পরেই সে ঝিমলিকে ছেড়ে দেয়, আর ঝিমলি দিন শেষে তার কোলেই ফিরে আসে। মাঝে মাঝে রক্তের সম্পর্কের চেয়ে হৃদয়ের সম্পর্ক বেশি বড় হয়ে দাঁড়ায়, আর এজন্যই নিজের বায়োলজিক্যাল মাকে পেয়েও বৃন্দার কোলেই দিন শেষে ফিরে আসে ছোট্ট ঝিমলি। আর এভাবেই শেষ হয় ডিয়ার মা সিনেমার গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো ফেসবুক চ্যানেলেও আপলোড করা শুরু করেছি। আপনারা যারা আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চাইলে আর ফর রিভিউ বাংলা ফেসবুক পেজটি ফলো করে আসতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।